বাংলার এক কোণে আছে একটা পুরনো গ্রাম, নাম শিমুলবেড়িয়া। শান্ত, নিরিবিলি আর গাছের ছায়ায় ঘেরা এই গ্রামে লুকিয়ে আছে অনেক রহস্য। লোকে বলে ওই শিমুল গাছগুলোর মধ্যে কিছু একটা আছে, যেটা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। যেখানে রাত হলে নেমে আসে হয়, সেখানেই শুরু এই গল্প, শিমুলবেড়িয়ার সেই অভিশপ্ত গাছের কাহিনী। রাকেশ আর জয়ন্ত দুই বন্ধু, দুজন একই গ্রামে থাকে, গ্রাম শিমুলবেড়িয়া। এরা সারাদিনের কাজকর্ম সেরে প্রায় রোজ বিকেলে আড্ডা দিতে বসে, কিন্তু আজ এদের বড্ড চিন্তিত লাগছে। এইসব কি হচ্ছে বলতো? এই নিয়ে মোট 4টে মৃত্যু হলো একইভাবে, সেই শিমুল গাছের তলায়। কি যে হচ্ছে আমাদের গ্রামে! আমার তো মনে হয় ওই শিমুল গাছটাই একটা অভিশপ্ত গাছ। আমারও তাই মনে হয়। আচ্ছা রাকেশ, আজ তোর দাদার আসার কথা ছিল না? হ্যাঁ, এতক্ষণে তো এসে যাওয়া উচিত ছিল। আজ রাকেশের খুড়তুতো দাদা অমিত শহর থেকে আসে গ্রামে ঘুরতে। কিরে, তোরা কি করছিস এখানে? দাদা, আয় আয় বস। তোরা কি নিয়ে আড্ডা দিচ্ছিস? এই তো গল্প করছি। তবে যাই বলিস, তোদের গ্রামটা ভীষণ সুন্দর। চারিদিক নিস্তব্ধ, শান্ত, শীতল, একদম ছবির মতো একটা গ্রাম। শুধু সুন্দরই না, রহস্যময়ও। কেন, কি হয়েছে? আরে জয়ন্তর কথা বাদ দে তো, তুই বল, আছিস কেমন? এই তো ভালো আছি। শহরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলাম, তাই কদিনের জন্য গ্রামে চলে এলাম। বেশ করেছিস। আচ্ছা, আসার পথে একটা গাছ দেখলাম, ওটা কি শিমুল গাছ? হ্যাঁ, কিন্তু দাদা, তুই গাছটার থেকে একটু দূরে থাকিস। কেন, কি আছে ওই গাছে? ভূত? আরে বাদ দে তো জয়ন্তর কথা, চল বাড়িতে চল, বাড়িতে গিয়ে আড্ডা দেব। আরে বল না, কি লুকাচ্ছিস? আসলে কদিন ধরে গ্রামের কিছু অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, আর সবই ওই শিমুল গাছের তলায়। জয়ন্তর এই কথাটা অমিতকে ভাবিয়ে তুলল বটে, কিন্তু অমিত শহরের ছেলে, ভূতে বিশ্বাস তার কোনোদিনই ছিল না। গ্রামের এই কুসংস্কারগুলো একদম ভালো লাগে না। মৃত্যু হতেই পারে, তার সঙ্গে গাছের কি সম্পর্ক? যাক, বাদ দে, চল, সন্ধ্যা হয়ে আসছে, বাড়ির দিকে হাঁটা যাক। আচ্ছা, তোরা বাড়ি যা, আমি একটু সিধু জ্যাঠার সাথে দেখা করে আসি। আচ্ছা যা, আবার বেশি দেরি করিস না যেন। জেঠুর বাড়ি যেতে যেতে অমিত শুধু শিমুল গাছটা নিয়েই ভাবতে থাকে। রাকেশ আর জয়ন্তর কথাগুলো তার কৌতূহল আরো বাড়িয়ে তোলে। জেঠু, বাড়িতে আছো? আরে অমিত যে। জেঠু, কেমন আছো? এই তো বাবা, চলে যাচ্ছে। বয়সটা তো আর কম হলো না। তা বল, তুই কবে এলি, কেমন আছিস? এই তো জেঠু, খুব ভালো আছি। আমি আজই এলাম। বেশ বেশ। আচ্ছা জেঠু,
একটা কথা বলার ছিল। হ্যাঁ বাবা, বল না। গ্রামে আসার পথে একটা শিমুল গাছ দেখলাম। গাছটা নিয়ে কথা বলতেই রাকেশ আর জয়ন্ত কিছু একটা লুকিয়ে গেল। ওদের দেখেও লাগলো বেশ ভয় পেয়েছে। কি এমন আছে ওই গাছটায় যে সবাই ভয় পাচ্ছে? আমি তো বেশি কিছু জানি না বাবা, তবে শুনলাম বেশ কিছু মাস ধরে ওই গাছের তলায় বেশ কিছু মৃত্যু হচ্ছে। তোমার কি মনে হয় এগুলোর কারণ কি? শুনলাম সকলে বলছে ওই শিমুল গাছ একটা অভিশপ্ত গাছ। কেন? এমন কি হয়েছে ওই গাছে? প্রায় মাস 4 আগে পাশের গ্রামে একটা মেয়ে ওই গাছে আত্মহত্যা করেছে। সেই থেকেই এই সব হচ্ছে। এবার তো ওই রহস্যময় গাছের কাছে যেতেই হবে। ইরে, কি ভাবছিস? না জেঠু, তেমন কিছু না। তুই যেন আবার রাতে ওই দিকে যাস না। না না, আচ্ছা জেঠু, আজ তাহলে আসি। তুমি ভালো থেকো। দাদা, গ্রামে এতদিন পর এলি, বল কেমন লাগছে? গ্রাম তো আমার সব সময় ভালো লাগে। কোনো কোলাহল নেই, পাখির ডাক, ঝিঝির ডাক, এই সবই আমায় মুগ্ধ করে। কিন্তু আজ আর ঘুরে দেখার সময় পেলাম কোথায়? আহা, তুই তো এখনো আছিস 1 সপ্তাহ। কাল সকালে তোকে গ্রামটা খুব ভালো করে ঘুরিয়ে দেখাবো, কেমন? হ্যাঁ, বিশেষ করে আমাকে ওই শিমুল গাছটার নিচে নিয়ে যাবে। তুই আবার ওই গাছ নিয়ে ভাবছিস? ভাববো না? গ্রামের এত মৃত্যু হচ্ছে ওই গাছের নিচে। সিধু জেঠুও দেখলাম ওই গাছকে নিয়ে বেশ ভয়ে আছে। আচ্ছা, সে সকালে দেখা যাবে, অনেক তো রাত হলো। চল ঘুমিয়ে পড়ি, তুই এত দূর থেকে এসেছিস। হ্যাঁ চল, ঘুমিয়ে পড়ি। সেদিন রাতে অমিত অদ্ভুত এক স্বপ্ন দেখল। আরে দাদা, তুই উঠে পড়েছিস? চল একটু গ্রাম ঘুরে আসি। চল। কি রে দাদা, কেমন লাগছে আমাদের গ্রাম? অমিতের মন মানছে না। মনে হচ্ছে ওই শিমুল গাছটা যেন ওকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে। আগের দিনের সেই ভয়ঙ্কর স্বপ্নটাও তার মাথা থেকে বেরোচ্ছে না। ওই, কি হয়েছে? না, কিছু না, চল বাড়ি চল। এই দাদা, কি হলো? দাঁড়িয়ে পড়লি কেন? চল। এমনিতে এই জায়গাটা সুন্দর পর একদম ভালো না। না, মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকলো। হ্যাঁ চল চল, বাড়ি চল।
দাদা এত রাতে কোথায় গেল? নিশ্চয়ই ওই শিমুল গাছটার কাছে গেছে। কি সর্বনাশ! দাদা 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 তুই কোথায় গেলি? দাদা দাদা রাকেশ ছুটছে নিরুদ্দেশ হয়ে। সে কি করবে বুঝতে পারছে না। হঠাৎ তার মাথায় এলো রাধানাথ তান্ত্রিকের কথা। আর কিছু না ভেবে সে ছুটল রাধানাথ তান্ত্রিকের উদ্দেশ্যে। বাবা বাবা আমার দাদাকে বাঁচাও বাবা। বাবা থাম, আর চিন্তা করিস না, আমি সব জানি। চল, আমার সাথে চল। রাধা না, তুই এসেছিস। কিচ্ছু করতে পারবি না তুই আমার, কিচ্ছু না। তুই কে? তুই বল। আমি যদি নিজের ভালো চাস চলে যা, চলে যা। তোর এত সাহস? সাহসের কি দেখেছিস রে? আমি পুরো রামকে মারব। তুই কে? তোর নাম কি? বলবো না। বল, কে তুই? কোথা থেকে এসেছিস? কি চাস তুই? প্রতিশোধ, প্রতিশোধ চাই আমি। সবাইকে মারবো আমি এই গ্রামের। কেন? সবাই তোর কি করেছে? ও, তাহলে তুই বলবি না? তাহলে তুই দেখ আমার ক্ষমতা। না 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 না, আমাকে আর কষ্ট দিস না, ছেড়ে দে আমাকে। সব বলছি আমি, সব বলছি। আমি আমি ইন্দু। ওরা আমাকে মরতে বাধ্য করলো। বলো তো আমার কি দোষ? যৌতুকের টাকা দিতে পারলাম না বলে আমার বিয়ে ভাঙলো। আর এই কাপুরুষ গ্রামবাসী আমার এই পরিস্থিতির ঠাট্টা করলো। সবাই মণ্ডপে দাঁড়িয়ে দেখলো, কেউ প্রতিবাদ পর্যন্ত করলো না। আমি আমার বাবা মার এই অপমান সহ্য করতে না পেরে
এই গাছে প্রাণ দিলাম। আমি এই গ্রামের সবাইকে শেষ করব। আমার এই মৃত্যুর জন্য পুরো গ্রাম দায়ী। তোর সাথে খুব খারাপ হয়েছে রে মা, কিন্তু এই নিরীহ ছেলেটার কি দোষ বল? তুই একে ছেড়ে দে, আমি তোর মুক্তির ব্যবস্থা করব। ছাড়ব, কিন্তু একটাই শর্তে। তুই আমাকে কথা দে, গ্রামের আর কোনো মেয়েকে এই পরিস্থিতির শিকার যেন না হতে হয়। না হলে কিন্তু মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। কথা দিলাম। সেদিনের পর থেকে শিমুলবেড়িয়ায় আর কোনো অস্বাভাবিক মৃত্যু হয়নি ঠিকই, কিন্তু আজও আমাদের সমাজে পণের জন্য এই রকম অনেক ইন্দুকে প্রাণ দিতে হয়।